শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। অনেক দিনকার পুরানো আশা একটা পূরণ হলো, আর অবশ্যই সেই আশাটা স্বপ্নটা কী ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের শখগুলোকে পরিণতি দিতে গিয়ে অনেক মাসুল দিতে হয়, তারপরেও সেই শখের মধ্যে যে কি একটা সুখ আনন্দ লুকিয়ে থাকে নিজে কষ্ট করে করা যে কোনো জিনিসের মধ্যে, সেই জিনিসটা নিজে যখন অনেক কষ্ট করে তারপরে পাওয়া যায় তখনই কিন্তু বোঝা যায় কষ্ট আছে বলেই কিন্তু সুখটাকে আমাদের এত মজা লাগে, এত ভালো লাগে। শুধু যদি মানুষের জীবনে সুখ শান্তি এগুলোই থাকতো তাহলে কিন্তু কোনো এক সময় গিয়ে এগুলোকে একঘেয়েমি লাগতো। তো যাই হোক, একটা ইংলিশে একটা প্রবাদ আছে, ছোটবেলায় আমরা যেটা পড়েছিলাম, গোল্ড শাইনস সো মাচ বিকজ ইট কন্টেন্টস সিলভার্স। তো এই কথাটার মানেটা কিন্তু অনেক বড়, অনেক শক্তিশালী মজবুত একটা কথা। রূপো আছে বলেই কিন্তু সোনার ঔজ্জ্বল্যতা আমাদের এত বেশি চোখে পড়ে, সোনাটা এত বেশি ভালো লাগে। যাই হোক, আজ এই কথাটা মনে পড়লো তোমাদের একটা বিষয় নিয়ে, তো সেই কারণেই শেয়ার করলাম। তো যে সকল কথা কাজ যে সকল জিনিসগুলো আমার আর কি ভালো লাগে আমি চেষ্টা করি আমার এই প্ল্যাটফর্মটায় তুলে ধরার জন্য, যাতে করে আমার কিছু বোনেরা মোটিভেট হয়ে আরও অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তো সকাল সকাল সংসারের কাজকর্ম তো আছে প্রচুর, আর যেহেতু রোজা চলে এসছে এই টাইমটায় গিয়ে কিন্তু প্রচণ্ড ঘর বাড়ি সব কিছু একটা ক্লিনিং রাখার ব্যাপার আছে। তো আজকে বলতে পারো আমার ওই ঘরের সামসেট, তারপরে দেওয়াল টেওয়াল যা কিছু আছে, আর এই ঘরের দেওয়াল সবটাই আমি ক্লিন করব। তার জন্য ভাবছি আগে ঘরের কাজগুলো সেরে রান্নাবান্না করে নিই, হাতে যখন টাইম পাবো বেশি তখন গিয়ে এই কাজগুলো করে নেব। আজ ঈশার শরীরটা একটু খারাপ, যার কারণে ওর পাপা স্কুলে নিয়ে যেতে নিষেধ করেছিল। তো ভাবলাম চলো একটা দিন ছাড় দেওয়াই যেতে পারে, বাচ্চা মানুষ, শরীর খারাপের ওপরে তো আর কোনো কিছু হয় না। তো ওই কারণে ওকে বাড়ি রেখেছি। আর কি বলো তো, ঈশার যতই শরীর খারাপ হোক না কেন ও কিন্তু একদম চুপচাপ থাকে কিংবা ঘুমিয়ে থাকে, খুব বেশি কান্নাকাটি কোলে ওঠা ঝামেলা এগুলো তো করেই না। তো সকাল সকাল ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, বসে বসে বিছনার উপরে খেলা করছিল। তো তেমন কিছুই খাচ্ছে না, ভাবছি একটুখানি বাদে আবার একটু ম্যাগি বানিয়ে দেব। ম্যাগিটা আমি সেরকম খেতে দিই না, তারপরেও আজকে যেহেতু কিছুই খাচ্ছে না ওই কারণে আজকে একটু ম্যাগি দেব, যেটাও পছন্দ করে ওটাই দিয়ে দেখব খাই কিনা। এখন এই যে ক্যাবিনেটটার ওপরটা পরিষ্কার করে নিলাম, অনেকগুলো পুঁতি ছাড়িয়ে পড়েছিল সেগুলোকে তুলে একটা বাস্কেটে রাখলাম। এখন অনেকটাই জামা কাপড় আছে, এগুলোকে জায়গা মতো একদম শেপ সাইজ করে রাখতে হবে। হাজব্যান্ডেরগুলো তো আমি আগে হ্যাঙ্গারে বাঁধিয়ে নিলাম যাতে করে জায়গাটা একটু খালি হয়। জোরে জোরে হাঁক মারছিল, বাইরে আসতে দেখি আমাদের কুল গাছটা ঝাড়া দিয়ে কুল পাড়ছে। আমি ভাবলাম হঠাৎ এত জোরে ডাকছে কেন, আমাকে বলছে গামলা আনো কুলগুলো তুলে ফেলো। জানো তো পুরুষ মানুষ বাড়িতে থাকলে তুমি যেই কাজই করো না কেন তার কিন্তু আলাদা রকম কোনো না কোনো কাজ লেগেই থাকে, আর সেই দিকে ফোকাসটা বেশি করতে বলে। তো আমি বললাম এখন তো হবেই না, আগে ঘরবাড়িগুলো পরিষ্কার করব, ঝাড়ু দেব, তারপরে গিয়ে আমি আলাদা কাজে হাত দেব। একবার তুমি ঘর থেকে গোছাতে গোছাতে বেরিয়ে যাবে, ব্যাস অন্যান্য কাজে লেগে পড়লে ঘরটা কিন্তু ওইভাবে পড়েই থাকবে। আর তোমরা তো সকলেই জানো আমার বাড়িতে কাজের মেম্বার বলতে একমাত্র আমি। সকাল হলে আমি ভেবেই উঠতে পারি না যে কোন কাজটা আগে করলে আমার সঠিক মাত্রায় কাজগুলো টাইমে ঠিক হবে। তো এইভাবে ভাবনা চিন্তা করি আর একটার পর এক কাজ শেষ করতে লাগি, শুরু করলে শেষ হওয়ার নামই নেয় না। তো বাচ্চা কাচ্চার স্কুল যেদিন থাকে সেই দিনটা তো প্রচণ্ড চাপের মধ্যে যেতে হয়, আর যেদিন স্কুল না থাকে একটু দম ছেড়ে আমি কাজগুলো কিন্তু করতে পারি। তো অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিলাম, আর এখন ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপরে যাব বারান্দায়। আর দেখো সিমরান এদিকে চারিদিকে পর্দা পর্দা টাঙিয়ে রেখেছে, এগুলোকে আমি ছিঁড়ে খুলে ফেলবো, কারণ দেখতে অনেকটাই বাজে লাগছে। আর এই পাশের শাড়িটা যেটা আর কি পর্দা বানানো আছে ওটাই তো অনেকগুলো তাগা আছে, তো দেখা যাক ওটাও খুলে ফেলবো, তবে একটু সময় লাগবে ওটা খুলতে, ওই কারণে ওটাই রেখে দিলাম। আর রমজানের আগে মানে ঘর বাড়িতে প্রচুর কাজ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন মানে বুঝতেই পারছো, ডাস্টিং তারপরে ক্লিনিং এইগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে লাগতে হয়। রান্নাবান্না করে লাগতে পারলে এই কাজগুলো অনেকটাই সময় দেওয়া যায়, ওই কারণে ভাবলাম আগে রাঁধবো
তারপরেই না এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে ফেলব। এখন যতটুকু পারি ঘরে যেমন রোজ কাজ করি তেমন আগে শেষ করি। আজ তো কাঁচা ধোয়ারও অনেক কিছু আছে, রোজা থেকে কিন্তু অতটাও কাঁচা ধোয়া করা যায় না। আমি ওই কারণে চাচ্ছি আগে থাকতে অনেকটা কাজ একটু বেশি করে এগিয়ে রাখতে, যাতে করে মিনিমাম 1 সপ্তাহ আমার আর বেশি কাজ না করা লাগে। তো আজ ধরো একরকম কাজ করব, কালকে আর একরকম, এরকমভাবে আমি সমস্ত কাজকর্ম একদম রোজার আগের দিন পর্যন্ত গুছিয়ে নেব। এই যে পুরো রমজান মাসটা, রোজার মাসটা কত আনন্দে কাটে, কত বেশি মজা লাগে যে সামনে একটা ঈদ আসছে বলো। তো প্রত্যেকবারই আমি দেখছি আমাদের এখানে এত বেশি আনন্দ সবাই করছে, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ধুম লেগেছে, সব বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা। আর তার সঙ্গে সঙ্গে ঈদ আসছে সামনে, ঈদ মানে কত কিছু কেনাকাটা করব। এই একটা মাস ধরে শুধু চিন্তা করব বাচ্চাদের কি কিনে দেব, কোনটা কি কখন কি করব, কোন বেলায় কোনটা পরব, এরকম একটা চিন্তাভাবনা সবার মাথায় কিন্তু থাকে। তো এইরকম চিন্তাভাবনার মধ্য দিয়েই একটা মাস, তার সঙ্গে রোজা, সন্ধ্যাবেলা করে ইফতারি আর ভোরবেলা উঠে সেহরি খাওয়া, এগুলো কিন্তু অনেক মজার ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম শীতকালে, একদম পুরো শীতকালে উঠে তখন কিন্তু সেহরি খেতাম, আর তখন দেখতাম শীতকালে রোজাটা না পড়তো। আর যত দিন গেছে রোজাটা তত 15 দিন করে এগিয়ে এসছে, এখন গিয়ে কিন্তু রোজাটা আবার সেই টাইমে আসার মতো হয়েছে। এত ভালো লাগছে, ছোটোবেলার সেই সময়গুলো আবারও মনে পড়ছে। আর সবথেকে মজার ব্যাপার ছিল, আমরা যখন সেহরি খাওয়া হয়ে যেত, আজান দিত, নামাজ পড়ে তারপর পরই বেরিয়ে পড়তাম। আমাদের বাড়ির সামনে একটা বড় শিউলি গাছ ছিল, এত পরিমাণে ফুল কুড়াতাম আর ভোরবেলা বসে বসে মালা গাঁথতাম। আর সেখানে কিন্তু আমরা 1-2 জন যেতাম না, বলতে পারো আমরা প্রায় 15-20টা বন্ধু বান্ধব মিলে একসঙ্গে ফুল কুড়াতাম আর মালা টালা গাঁথতাম, খেলা করতাম। ওই ভোরের টাইমটা ওইভাবে আনন্দ করেই কাটিয়ে দিতাম। আর সকাল 7টা বাজতে না বাজতেই সবার টিউশন পড়া এগুলো চালু হয়ে যেত, তারপর থেকে যে যার মতন কাজ আবার শুরু করে দিতাম। তো এই সকল দিনগুলো চলে গেছে। তখন পৃথিবীতে আমার বাবা ছিল, এখন তো সেও আর দুনিয়াতে নেই। আমার যে পিতৃভূমি, আমার বাবার ভিটেটা, তো সেটাও তো কিছু বছর হলো, কিছুদিন আগে সেটাকেও শেষ করে দিয়েছে। তো এখন বলতে পারো সেই জায়গাগুলোকে অনেক মিস করি আর অনেকটাই কষ্ট পাই, সেই জায়গাটার কথা কখনোই না ভুলতে পারি না। যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটাই ইমোশনাল গল্পগুলো করছিলাম, তো অনেক মনের কথা যেগুলো বলে আমি অনেকটাই ঠান্ডা হই। তোমরা আমার বিষয়ে জানো, তারপরে আমি তোমাদের বিষয়ে জানি। তোমরা অনেকেই কিন্তু তোমার ফ্যামিলি সম্পর্কে আমার সঙ্গে অনেক গল্প করো, তো সেই সকল কথাগুলো শুনি, অনেক ভালো লাগে। এই যে প্ল্যাটফর্মটা, আমার মনের কথা তোমাদেরকে জানাতে পারি আর তোমরা আমাকে তোমাদের কষ্টগুলো জানাতে পারো, অনেক ভালো লাগে জানো তো, এতে করে মনটাও যেন একটু হালকা হয়। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আমার সুন্দর সুন্দর কিছু বোনেরা অনেক ভালো ভালো কমেন্ট করো, রোজই প্রত্যেক দিনে আমাকে অনেক মোটিভেট করো। তাপস দাস প্রোফাইল থেকে এক বোন আমাকে কমেন্ট করেছো নতুন, যে প্রথম তোমার ভিডিও দেখলাম আর এত ভালো লেগে গেল যে বন্ধু হয়ে পাশেই থেকে গেলাম। অনেক ভালোবাসা রইল গো, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ, সত্যি আপু আজকের ভিডিওটা অসাধারণ লাগলো আর অনেক কিছু দিয়ে ভিডিওটি সাজিয়েছ, অনেক ভালো লাগলো। আমিও ইন্ডিয়াতে থাকি, আসামে। অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য, প্রত্যেক দিন এভাবে আমার পাশে থাকার জন্য। ভালো থেকো। ইটস বৃষ্টি প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক ভালো লাগলো দিদিভাই ভিডিওগুলো, আর সত্যি অনেক ভালো লাগে তোমার। অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বললে, অনেক দিন পরে কমেন্ট করলাম, ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। শাহিন সুলতানা রীতা প্রোফাইল থেকে বোন, কাল আমাকে ফার্স্ট কমেন্ট করেছো, ফার্স্ট লাইক করে বোন বলেছো তোমার ভিডিও দেখা শুরু করলাম, আর কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। তোমার পরিবারের সবাই কেমন আছে জানিও। আমরা কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। অনেক ভালো লাগে গো, প্রত্যেক দিন এভাবে পাশে থেকো। সিম্পলি দীপা প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছে, নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসলাম, আর আগে দাঁড়াও বোন ভিডিওটা দেখে নেই। অনেক ভালো লাগলো গো, নতুন বন্ধু হলে পাশে আছো, একদিন অবশ্যই কথা হবে। তো তোমার ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। হালিমা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, আপু আমি 2 বছর ধরে তোমার ভিডিও দেখছি, অনেক ভালো লাগলো গো শুনে।
আর বললাম না বাড়িতে একটা নতুন কাজ হবে। তো দেখো আজ কিন্তু আমাদের বাড়িতে গ্রিন লাগানো শুরু হয়েছে। আর এই বেতো শাকগুলো আমার ননদ ক্ষেত থেকে তুলে এনে দিয়েছে, ওগুলোকে বাচ্চা গোটা করে রান্না করব। আর ঈশাকে বানিয়ে দিলাম ম্যাগি। ও যেহেতু কিছুই খাচ্ছে না, ভাবছি দেখি গরম গরম একটু ম্যাগি বানিয়ে খাইয়ে দিই কি করে। কারণ আগে কিন্তু ম্যাগি প্রচুর খেত, মাঝে আমি দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম, আজকে একটু দিলাম শরীর খারাপ বলে। আর অনেকক্ষণ যাবৎ অপেক্ষার পরে অবশেষে আমাদের গেটটা লাগানো হলো। এত প্রবলেম হতো তোমাদের কি বলবো, বাড়িতে না থাকলে কিন্তু অনেকটাই সমস্যা হতো। অন্যান্য দিকটা এমনিতেই ঘেরা আছে, প্রবলেম হয় না সেরকম। আর এই সামনের দিকটা দিয়ে ছাগল গরু এমনিতেই ঢুকে চলে আসতো আর সমস্ত গাছগাছালি খেয়ে ফেলতো। আর তারপরে আর একটা বড় সমস্যা ছিল, আমি তো ঈশাকে নিয়ে স্কুলে চলে যেতাম, সিমরান কিন্তু বাড়িতে একাই থাকতো, যার কারণে গেটটা লাগিয়ে দিলাম। আর বাইরে খেলা করলেও কিন্তু অতটাও আর চিন্তা হবে না। তো ওই দিকটায় ভাত বসালাম, এই দিকটায় শাক বসিয়েছি। তো আমি প্রথম থেকেই দেখাতে পারিনি, বাইরে অনেক কাজ ছিল। স্নান সারলাম, তারপরেই কিন্তু এই কাজগুলো শুরু করে দিলাম। রান্নার কাজ মানে বাচ্চা কোটা এটা ওটা তো আছেই, তার সঙ্গে হাজব্যান্ড আবার বড় সাইজের 2টো কাতলা মাছ ধরেছে। এই বছর আমাদের পুকুর জল করে এত মাছ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা মাছ আমরা কখনোই কিনে খাইনি। আর দেখা যাক বছর শেষে তো মনে হয় অনেক মাছ আমরা এবার বিক্রি করতে পারবো। সবথেকে বড় যে সুবিধা সেটা কি জানো তো, বাজার থেকে যখন মাছ কিনি 200-300 টাকার মাছ কিনলেও একদিনেই শেষ হয়ে যেত। আর এখন না যে এত এত মাছ ধরি, বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার। তো দেখা যায় এরকম হয় যে 100-200 টাকার মাছ কিনলো বাজার থেকে, সেটা হয়তো আমার একদিন লাগতে পারে, তারপরেও অনেক কষ্ট করে 2-3 দিন আমাকে চালাতে হতো। কারণ কি বলতো, এত পয়সা দিয়ে কেনা হয়েছে, একসঙ্গে খেয়ে ফেললে পরের দিন তো আবার কিনতে হবে। আর এখন না সেই টেনশনটাই নেই, যতই মাছ খাওয়া হোক ধরা হোক, আমার কিন্তু পরের দিন গিয়ে আবার কত টাকা মাছ কিনতে লাগবে এইটা হয় না। দিনে যদি আমরা 100-150 টাকার করেও মাছ কিনি, বছর শেষে আমাদের কত টাকার মাছ কিনতে হয়, বছর ছাড়ো মাসে গিয়ে হিসাব করো কত টাকার মাছ কিনতে হয়। এই জিনিসটা যে আমার সেভ হয় আমি বলে বোঝাতে পারবো না তোমাদের যে কত টাকা আমার সংসারে বাঁচে। আর আমরা যে খুব বেশি আহামরি অনেক দাম দিয়ে মাছ ছাড়ি সেরকমও কিন্তু না, একদম ছোট্ট ছোট্ট পিন চারা মাছ যেগুলোকে বলে ছেড়ে দিই, আর 2-3 মাস 4 মাস পর থেকে খাওয়া শুরু করে দিই। বাড়ির মাছ বেশি খাওয়া হলেও কিন্তু অতটা চিন্তা হয় না। তো যাই হোক, চলো আজ বেগুন আলু মাছ করব। বড় বড় যে কাতলা মাছ ধরেছে হাজব্যান্ড, সেগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে, ওইটা দিয়েই আর কি বেগুন রান্না করব। আর আজকে সবজিটা যে এত দারুণ হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে বেগুন আর কাতলা মাছটা কত দারুণ হয়েছিল। খাদিজা প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো, বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। ব্লগার মম ফিরোজা প্রোফাইল থেকে বোন বলেছো, আজ আমি তোমার ভিডিও ফার্স্ট দেখলাম, অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল ফিরোজা বোনের জন্য। সুপ্রিয়া ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছো, দিদিভাই অনেক অনেক সুন্দর লাগলো। অনেক ভালোবাসা রইল, অনেক দূরে এগিয়ে যাও, সব সময় দোয়া ভালোবাসা থাকবে, ভালো থেকো। ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন বলেছো, ভিডিও দেখার সময় না থাকলেও সময় করে দেখে নিই, ডাউনলোডটা আগে দিয়ে রাখি পরে সময় করে দেখি। অনেক অনেক ভালোবাসা রইল গো, এতটা প্ল্যান থেকে ভালোবাসা দেওয়ার জন্য, ভালো থেকো। আসিফ মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছে, আমার ছেলের শরীরটা অনেক অসুস্থ, দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অবশ্যই গো, তোমার বেবির জন্য অনেক দোয়া রইল, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। একটা বাচ্চা অসুস্থ থাকলে তার মায়ের যে কতখানি কষ্ট হয় সেটা আমি জানি গো। আমার ঈশার তো আজকে কটা দিন ধরে জ্বর, একটু শরীর খারাপ, সারা রাত ঘুমাতে দেয় না, অনেক কষ্ট হয়। তো আমি চাই সকল মায়েদের সন্তানরা যেন সুস্থ থাকুক, অনেক দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবু। ফরিদা খাতুন প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, আমার অনেক পুরনো বন্ধু। যাই হোক, বোন বলেছে আমি মায়ের বাড়িতে এসেছি, সময় করে ভিডিও দেখতে পারছিলাম না, তো একসঙ্গে সময় করে সবগুলো ভিডিও দেখে নিলাম, অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল গো এইভাবে আমার মনে রাখার জন্য। তো যেহেতু 19 তারিখ থেকে আমাদের রোজা পড়ছে আর 18 তারিখে সেহরি খেতে হবে, এটা হচ্ছে আমার 17 তারিখের ব্লগ। মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, সন্ধ্যায় গেছিলাম ডাক্তার দেখাতে। তো আমাদের পাশেই যেহেতু মেলা বসেছে,
এখানে লাইটিং, বিভিন্ন রকম আলো। তো মেয়ে দেখে জেদ করছিল। আর এখন জ্বরটা একদমই গায়ে নেই। পুরো যখন রাত 2-3টে বাজছে তখন গিয়ে এই জ্বরটা যেন বেশি হচ্ছে। তো দেখো মেলার ভিতরে চলে এসেছি। এখান থেকে ঈশা যে খাবারগুলো খায় টুকিটাকি নেব তেমন তো কিছুই খাচ্ছে না। আর এখন যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে, ঠান্ডাটা কিন্তু একদমই নেই, পুরো বলতে পারো হালকা ঠান্ডা। তো এইভাবেই আমরা সন্ধ্যাবেলাটা এনজয় করলাম। অসুস্থ মেয়ে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এখন রাতে কি খাবো সেটাও শেয়ার করব। মেলায় যখন এসেছি কিছু তো খাবার নিতেই হবে। আর বিশেষ করে সিমরান আছে সাথে। সিমরান বারবার করে বলছিল মা একটু মোংলাই খাবো। ও না মোংলাইটা প্রচণ্ড পছন্দ করে। আর চাউমিন যেহেতু সচরাচর বাড়িতে সবসময়ই হয়, ওই কারণে এবার আর চাউমিনটা নিলাম না। আমাদের এখানে এই মেলাটার ভিতরে প্রচুর খাবারের দোকান বসে। এক পাশে বসে স্টেশনারির দোকান, তার পাশে বসে অনেক রকমের হরেক মাল, 10 টাকা, 20 টাকা, 30 টাকা সংসারের জিনিসপত্রের দোকান আর কি। মোংলাইটা নিয়ে খেতে বসে গেছি। আলুর সবজি দিয়েছে, একটু স্যালাড, তার সঙ্গে একটু কাসুন্দি আর সস দিয়েছে। এগুলো একসঙ্গে মিশিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, অনেক মজার হয়েছে জানো তো। ঈশাকে 2-1 গাল দিলাম, খাচ্ছিল না। তোর পাপা ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দুজন ঝটপট খেয়ে এক্ষুনি বাড়ির দিকে যাব। আর কি কি কেনাকাটা করলাম, কি করলাম সবটা অবশ্যই পরের ভ্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই পাশে থেকো। আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে রুটিনটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও। তো এর পরে যে বড় ভ্লগটা দেব সেখানে আমি রোজার জন্য কেমনভাবে রুম ডেকোরেশন করলাম সেটাই শেয়ার করব। অবশ্যই সকলে পাশে থেকো। ধন্যবাদ।